তো হার্ট ফেলিওর মানে মোটামুটি ভালোভাবে জানতে গেলে মুখস্থ না করে যদি বুঝতে চাস তাহলে তোদের প্যাথোফিজিওলজিটা আগে ভালো করে জানতে হবে। এরকম নয় যে তুই কি কি সিমটমস হয় পড়ে নিলি, সাইন্স হয় পড়ে নিলি, আজকে পড়ে নিলে তুই 1 মাস পর আবার ভুলে যাবি। ঠিক আছে, কেন হচ্ছে এক্স্যাক্টলি সেটা তোদের জানতে হবে। তার জন্য বেসিক যেটা তোদের ফিজিওলজিতেও পড়েছিস বা হয়তো ক্লাস 12এও পড়েছিস, কার্ডিয়াক আউটপুট ইকুয়ালস টু কি, ফর্মুলাটা কি? স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তাই তো? বেশ, তো সেখান থেকে শুরু করি। প্রথমে কি হয়, হার্ট ফেলিওর, আমাদের শুধু হার্ট ফেলিওর বলে নয়, যে কোনো তোর ফেলিওর হলে সেখানে বডি কি করবে? প্রথমে বডি উইল ট্রাই টু কম্পেনসেট, তাই তো? প্রথমে কম্পেনসেট করার চেষ্টা করবে। তো হার্ট ফেলিওর মানে প্রথমে যদি আমরা ধরি, হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশনের মেকানিজমটা আলাদা। কমনলি যেটা হয় তোর হার্ট ফেলিওর উইথ রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন, মানে কি কার্ডিয়াক আউটপুটটা কম হবে। ঠিক আছে, তো কার্ডিয়াক আউটপুটটা যখন কম হচ্ছে কোনো একটা এর, তখন বডি কি করবে? ট্রাই টু কম্পেনসেট ফর, যাতে কার্ডিয়াক আউটপুটটা বাড়ে তার চেষ্টা করবে, তাই তো? কার্ডিয়াক আউটপুট কম হলে কি হবে? তোর ব্লাড সাপ্লাই কম হবে ডিফারেন্ট অর্গানে, ব্যাক প্রেশার হওয়ার জন্য ডিসপনিয়া হবে, বা এগুলো পরে ডেভেলপ করবে। তার আগে বডি কি করবে? ট্রাই টু কম্পেনসেট করার চেষ্টা করবে। সেটা কিভাবে করবে? হ্যাঁ, সেটা তো করবেই। তার আগে যেটা হবে তোর, কার্ডিয়াক আউটপুট ইকুয়ালস, বল, স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তাই তো? বেশ, এবার এই স্ট্রোক ভলিউমটা কার কার উপর ডিপেন্ড করে সেটা আমাকে বল। এবার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তাই তো? ইনিশিয়াল স্টেজে কার্ডিয়াক আউটপুট কমছে, তার জন্য হার্ট চাইবে কি কার্ডিয়াক আউটপুটটা যাতে বাড়ে আমার। তার জন্য কি হবে? একটা করতে পারে যে হার্ট রেটটা বাড়ালো, তাই তো? হার্ট রেটটা বাড়ালো, তার মানে ইনিশিয়াল স্টেজে আমরা ট্যাকিকার্ডিয়া পাবো। হার্ট রেটটা বাড়িয়ে এটা কম্পেনসেট করতে পারে। আর কি করতে পারে? স্ট্রোক ভলিউমটা বাড়াতে পারে, তাই তো? কার্ডিয়াক আউটপুটটাকে তো মেনটেন করতে হবে, তার জন্য কি করতে হবে? একটা স্ট্রোক ভলিউম বাড়ানো যেতে পারে, আর একটা হার্ট রেট বাড়ানো যেতে পারে। ঠিক আছে, এবার স্ট্রোক ভলিউমটা কতগুলো ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, মেইনলি হচ্ছে 3 ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। তিনটে ফ্যাক্টরস এর নাম বল। প্রিলোড, আফটার লোড, আর প্রিলোড একটা হলো তোর আফটার লোড, আর একটা কি বল? কন্ট্রাক্টিলিটি, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। ঠিক আছে, বেশ। এবার প্রিলোড মানে কি আর আফটার লোড মানে কি, এই দুটো জিনিস আমাকে বল কেউ একজন। এক্স্যাক্টলি, মানে আফটার ডায়াস্টোল আমার কোন একটা ভেন্ট্রিকলে কতটা ব্লাড থাকছে, দ্যাট ইজ প্রিলোড, তাই তো? আর আফটার লোড পেরিফেরাল, মানে কতটা রেজিস্ট্যান্সের এগেনস্টে আমাকে কন্ট্যাক্ট করতে হচ্ছে, দ্যাট ইজ আফটার লোড। ঠিক আছে, মানে যদি লেফট ভেন্ট্রিকল হয় তার জন্য কি হবে তাহলে? সিস্টেমিক হাইপারটেনশন। ঠিক আছে, মানে অ্যাওর্টাতে যতটা পাম্প করতে পারছে। আর যদি রাইট ভেন্ট্রিকল হয় তাহলে কি? পালমোনারি ভেসেলস। ঠিক আছে, মানে আফটার লোড মানে হচ্ছে কতটা রেজিস্ট্যান্সের মানে আমাকে ওভারকাম করে লেফট ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করছে। ঠিক আছে, আর প্রিলোড মানে হচ্ছে অলরেডি একটা ডায়াস্টোলের পর এন্ড ডায়াস্টোলিক যে ভলিউমটা, দ্যাট ইজ প্রিলোড, মানে আমার এখানে কতটা ব্লাড থাকছে একটা ভেন্ট্রিকলে আফটার ডায়াস্টোল। ঠিক আছে, প্রিলোড আফটার লোড বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার প্রিলোড আরো 2-3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বল। এন্ডাস্টোলিক ভলিউম মানেই প্রিলোড, প্রিলোড মানেই এন্ডাস্টোলিক ভলিউম। এন্ডাস্টোলের পরে আমাদের যে ব্লাডটা থাকছে সেটাই প্রিলোড। এবার কার উপর ডিপেন্ড করবে? আমার একটা ভেন্ট্রিকলের মধ্যে কতটা ব্লাড থাকবে সেটা কার উপর ডিপেন্ড করবে? কতটা ব্লাড আসছে ভেন্ট্রিকলের মধ্যে, কতটা ব্লাড আসছে, তার মানে কি? ভেনাস রিটার্ন, তাই তো? আর কি, মানে তোরা যখন পড়েছিস হয়তো পড়েছিস এটা, যে আমাদের কিভাবে পাম্প কিভাবে হয়, ভালভের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে লোয়ার লিম্ফে তুই যদি দেখিস পপলিটিয়াল ভেন বা ফিমোরাল ভেনে ভালভ থাকে। ঠিক আছে, সেই ভালভগুলো ওয়ান ওয়ে পাম্পের মতো কাজ করে। যখন তোর আমাদের কাপ মাসেলটা পাম্প করে কন্ট্রাকশন হয়, তখন নিচে থেকে ব্লাড গুলো উপর দিকে যায়।
ঠিক আছে? তাহলে কি হয়, এটা একটা তোর কমপ্লায়েন্স, আমরা যেটা বলি ভেসেল কমপ্লায়েন্স, মানে কতটা ভেসেলটা তোর মানে পাম্প করে ব্লাডটা আমাদের হার্টে আনতে পারছে, সেটাকে আমরা একটা বলি যে আর্টেরিয়াল ওয়াল কমপ্লায়েন্স। ঠিক আছে, সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে তোর ভেনাস রিটার্ন। ঠিক আছে, তো এটা ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে আর্টেরিয়াল ওয়াল কমপ্লায়েন্স, ভেসেল ওয়াল কমপ্লায়েন্স। ঠিক আছে, আর আফটার লোড কার উপর ডিপেন্ড করে, যেটা বললাম সিস্টেমিক সার্কুলেশন, যদি লেফট ভেন্ট্রিকল হয় তাহলে হাইপারটেনশন মানে সিস্টেমিক ব্লাড প্রেশার, আর এটা হচ্ছে এগেনস্ট হচ্ছে তোর পালমোনারি প্রেশার কতটা আছে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হাইপারটেনশন বলবো না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোর অ্যাওর্টাতে যতটা আমাদের রেজিস্ট্যান্স আছে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ইন দ্য আদার টার্ম আমরা বলতে পারি, সিস্টেমিক রেজিস্ট্যান্স বলতে পারি। ঠিক আছে, এটা হলো, এটা বোঝা গেল তো। স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট কম আছে বলে স্ট্রোক ভলিউম বাড়ানোর চেষ্টা করছে। স্ট্রোক ভলিউম তিনটে ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। নাম্বার 1 ইজ প্রিলোড, আফটার লোড এন্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। প্রিলোড মানে আমাদের এন্ড ডায়াস্টোলিক যে ভলিউমটা আছে সেটা আবার ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে ভাস্কুলার কমপ্লায়েন্স। ঠিক আছে, আফটার লোড হচ্ছে সিস্টেমিক রেজিস্ট্যান্স আর পালমোনারি প্রেসার কতটা আছে সেটা। নেক্সট হচ্ছে তো মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। ঠিক আছে, এটা কিভাবে আমাদের হার্ট ফেলিওর মেকানিজমে কাজ করে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কি জিনিসটা কি? হ্যাঁ, আমরা যেগুলো রাবার দেখেছিস তো, মানে যতটা তুই স্ট্রেচ করবি তত বেশি ফোর্সফুলি কন্ট্রাকশন হবে, এটাই ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। মানে যদি ভালো কথায় বলা যায় যে কতটা ইফেক্টিভ তোর স্ট্রেচিং মানে কন্ট্রাকশন হবে সেটা ডিপেন্ড করছে কতটা আমি মায়োকার্ডিয়াল মাসলটা স্ট্রেচ করছি। ঠিক আছে, ইনিশিয়ালি কি হবে আমাদের, এটা চেষ্টা করবে বেশি, মানে বেশি স্ট্রেচিং হবে, যত তোর ভেনাস রিটার্ন বাড়বে ইন্ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে, ইন্ডায়াস্টোলিক ভলিউম বাড়লে স্ট্রেচিং বেশি হবে, স্ট্রেচিং যত বেশি হবে কন্ট্রাক্টিলিটি বেশি হবে। দ্যাট ইজ ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। মানে ইনিশিয়াল স্টেজে তো কি হবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনটা চেষ্টা করবে, এটা কন্ট্রাক্ট করে কার্ডিয়াক আউটপুট বাড়াবে। ঠিক আছে, এটা কিন্তু এই ফ্র্যাঙ্ক স্টার্লিং লর আর একটা তোর আছে দেখবি, ক্লজ আছে নিচে, এটা আপ টু সার্টেন লিমিট অবধি হয়। ঠিক আছে, তারপর কিন্তু এটা ফেল করবে। ঠিক আছে, আর হার্ট রেট বাড়ানো মানে ট্যাকিকার্ডিয়া আমরা একটা পাবো। বেশ, এইগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে। তারপরে কি হবে, এই যে একটা বললাম যে ভেসেল কমপ্লায়েন্স, মানে এখানে হচ্ছে তোর কিছু কম্পেনসেটরি, এটা ইনিশিয়াল স্টেজে হওয়ার পর কিছু কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট হবে। সেইগুলো কি, সিস্টেমিক সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে কি হবে, মানে সেগুলোও ট্রাই করবে যাতে আমার কার্ডিয়াক আউটপুটটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে কি হলে কি হবে, ভেসেল কনস্ট্রিকশন হবে, ভেসো কনস্ট্রিকশন হবে, তাই তো। আর কি হবে, হার্ট রেট বাড়বে, ট্যাকিকার্ডিয়া হবে। আর একটা জিনিস যেটা হয়, তোর কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি হবে, আমাদের যে অর্গান, কিডনিতে কত পার্সেন্ট ব্লাড যায়, কার্ডিয়াক আউটপুটে কত পার্সেন্ট কিডনিতে যায়, অ্যারাউন্ড 25 to 30%। ঠিক আছে, তো সেখানে কি হবে, রেনাল ব্লাড ফ্লোটা কমবে। রেনাল ব্লাড ফ্লো কমলে কি হবে, সেখানে একটা সিস্টেম আছে, কি বলে সেটাকে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, সেই জিনিসটা অ্যাক্টিভেট হলে কি হবে, ফাইনাল আউটকাম কি, র্যাস সিস্টেম অ্যাক্টিভেশনের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। ঠিক আছে, মানে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা মেনটেন করতে চায়। বুঝতে পেরেছিস তো, এইগুলো হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম। আপ টু দিস এই অবধি ঠিকঠাক ছিল। হ্যাঁ, তারপরে কি হবে, একটা সার্টেন লিমিটের পর তো যখন হার্ট ফেলিওরটা প্রোগ্রেস করবে, একটা সার্টেন লিমিটের পর এইসব মেকানিজম গুলো আর কোনো কাজ হবে না, ফেল করবে। তখন আমরা কি বলি, সেখানে কিছু কিছু আমাদের মায়োকার্ডিয়াল চেঞ্জেস হবে, মলিকিউলার কিছু চেঞ্জেস হবে, সেগুলোকে আমরা কি বলি ভালো কথায়, রিমডেলিং, কার্ডিয়াক রিমডেলিং বলি। ঠিক আছে, সেখানে কি হবে, তুই যদি মলিকুলার লেভেলে যাস কি হবে, ওখানে অ্যাপোটোসিস হবে, নেক্রোসিস হবে, মায়োকার্ডিয়াল নেক্রোসিস হবে। তা আলটিমেটলি কি হবে, সেটা একটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। ফার্স্ট হাইপারট্রফি হবে, তারপরে ডাইলেটেশন হবে। যখন ডাইলেটেশন হয়ে যাবে তখন এইসব মেকানিজম আর কোনো কাজেই লাগবে না, তোর যেগুলো ফ্র্যাঙ্ক যেগুলো সিমটমস হয় সেই সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এবার বল তাহলে এই মেকানিজম ওয়াইজ কি কি সিমটমস হতে পারে। একটা বল, লেফট হার্ট ফেলিওরে কি সিমটমস হতে পারে, রাইট হার্ট ফেলিওরে কি সিমটমস হতে পারে। সাপোজ লেফট ভেন্ট্রিকলটা ডাইলেটেড হয়ে গেছে, এত কিছু কম্পেনসেট করতে পারছে না লেফট ভেন্ট্রিকল,
লেফট ভেন্ট্রিকল যদি ডাইলেট হয় ওর পেছন দিকে কি আছে, মাইট্রাল ভালভ, তার পেছনে কি আছে লেফট এট্রিয়াম, সেখান থেকে এইদিকে কি আছে পালমোনারি ভেন্স এন্ড সবকিছু রয়েছে পালমোনারি। ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, ফার্স্ট অফ অল হচ্ছে তোর সেখানে এম্বোলিজম পরে এম্বোলিজম নট এ সিমটমস, ডিসনিয়া হবে। কেন হবে, কেন, ওটা মেকানিজম থেকে। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলের প্রেসার বাড়লে লেফট এট্রিয়ালের প্রেসার বাড়বে, তাই তো, সেখান থেকে হ্যাঁ সেখানে হচ্ছে প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে তোর ইন্টারস্টিশিয়াল ইডিমা হয়। ঠিক আছে, আমাদের যে ইন্টারস্টিশিয়াম গুলো রয়েছে অ্যালভিওলারের মাঝখানে, সেখানে প্রথমে ইডিমা হবে। প্রথমেই হচ্ছে অ্যালভিওলার ইডিমা হবে না, মানে যে ফ্লুইড গুলো লিকেজ হবে সেখানে কি হয়, ছোট ছোট লিম্ফ্যাটিক্স রয়েছে, ছোট ছোট ভেনিউলস রয়েছে, মেনলি হচ্ছে লিম্ফ্যাটিক্স থেকে সেইগুলো ফ্লুইড গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড গুলো জমা হয়, সেটাকে কি বলি আমরা, ইন্টারস্টিশিয়াল ইডিমা। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইন্টারস্টিশিয়াল ইডিমা হবে, তার জন্য কি হবে, ডিসপনিয়া হবে। ডিসপনিয়া অন এক্সারশন, পেশেন্ট যখন একটু জোরে হাঁটাচলা করবে বা কোনো ভারী কাজ করবে তখন বলবে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। অর্থোপনিয়া, ইয়েস, অর্থোপনিয়া হবে। কেন হবে অর্থোপনিয়া, অর্থোপনিয়াটা কি জিনিস, ডিসপনিয়া অর্থোপনিয়া এটা আলাদা করে কিছুই নয়, ডিসপনিয়া অন লাইং ডাউন পজিশন, মানে কেন হয় এটা, সেটা একটা মেকানিজম। আর অর্থোপনিয়া কেন হয়, অর্থোপনিয়া আর পিএনডি দুটোই বল একসাথে। পিএনডি জানিস তো, পার্কসিজমাল নকটার্নাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনলি হচ্ছে অর্থোপনিয়াটা যেটা বললাম ইন্টারস্টিশিয়াল ইডিমার জন্য হয়। কেন হয়, যখন লাইং ডাউন পজিশনে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড হয়, মানে ওই তোর লোয়ার লিম্বসের ব্লাড গুলো চেস্টে যাবে, ভেনাস রিটার্নটা বাড়বে। এটা হচ্ছে আরেকটা কি হয়, লাং কমপ্লায়েন্সটা কমে যায়। আর ইন স্লিপ, মানে পেশেন্ট যখন ঘুমিয়ে থাকে কি হয়, আমরা যখন ঘুমালে রেসপিরেটরি একটু ডিপ্রেশন হয়, এই সব কটা মিলিয়ে কি হয় যে তোর মানে এখানে যেহেতু ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে, পেশেন্টের শ্বাসকষ্টটা বেশি হয় অন লাইং ডাউন পজিশন। ঠিক আছে, আর টিএনডি জিনিসটা কি, হ্যাঁ সেটা কেন হয়, একই মেকানিজম, একই, লাং কমপ্লায়েন্সটা কম হয়, রিডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড মানে ভেনাস রিটার্নটা বেড়ে যায়, রেসপিরেটরি ডিপ্রেশন হয়, সবগুলোর জন্যই হচ্ছে তোর মানে কি হয়, পেশেন্ট এখানে শুয়ে থাকার পর 30 মিনিটস অর 2 আওয়ার্স, 30 মিনিটস থেকে 2 আওয়ার্স বলে একটা তোর সিভিয়ার ডিস্ট্রেস নিয়ে জেগে ওঠে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় এটা বিহাইন্ড দ্য মেকানিজম যেটা বললাম ইন্টারস্টিশিয়াল ইডিমা ছাড়াও এখানে অনেক সময় অ্যালভিওলার ইডিমা হয়। ঠিক আছে, মানে ইনিশিয়ালি কি হচ্ছে, যখন তোর লিম্ফ্যাটিক্স থেকে ফ্লুইড গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে আসছে, তারপর কি হবে নেক্সট স্টেজে হচ্ছে ওগুলো ফ্লুইড গুলো অ্যালভিওলাতে মানে অ্যালভিওলাসে জমা হবে, তখন সেটাকে আমরা কি বলি, অ্যালভিওলার ইডিমা। ঠিক আছে, তো সেইটা হলে তখন আমরা পিএনডি হবে। ডিসপনিয়া একটা হলো, অর্থোপনিয়া হলো, পিএনডি হলো। পিএনডি তোরা যখন হিস্ট্রি নিবি, কার্ডিয়াক কেসে হিস্ট্রি নিতে হবে, লাস্ট এপিসোড কখন হয়েছিল সেগুলো জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, অর্থোপনিয়া হলে তোর আমরা জিজ্ঞেস করি মানে অনেক সময় পিলো বলে, মানে কতগুলো বালিশ নিয়ে ঘুমায়, পেশেন্ট বলে যে আমরা ফ্ল্যাট শুয়ে থাকতে অসুবিধা হয়, বালিশ নিয়ে ঘুমাতে হয়, বলতে পারে যে কতগুলো পিলো নিয়ে বলি, সেটা আমরা বলি 1 পিলো অর্থোপনিয়া আর 2 পিলো অর্থোপনিয়া, এরকম বলি। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করার কিছু নেই। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে যে সিমটমস গুলো হবে, বুঝতে পেরেছিস তো, একটা ডিসপনিয়া হচ্ছে যেহেতু ব্যাক প্রেসার ও ইন্টারস্টিশিয়াল এডিমা হচ্ছে, অ্যালভিওলার এডিমা হলে পিএনডি হবে, অর্থোপনিয়া লাইং ডাউন পজিশনে। কেন বাড়ছে সেটা বুঝতে পারলি তো, রিডিস্ট্রিবিউশন হচ্ছে, লাং কমপ্লায়েন্সটা কম হচ্ছে, রেসপিরেটরি ডিপ্রেশন। ঠিক আছে, আর কি হবে, কফ হতে পারে, কফ হতে পারে ডিউ টু ইন্টারস্টিশিয়াল এডিমা, কফ হতে পারে, আর হিমোপটিসিস হতে পারে। অনেক সময় মাইটাল স্টেনোসিস পেশেন্ট দেখবি হিমোপটিসিস নিয়ে আসে, বা ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হিমোপটিসিস হতে পারে। হ্যাঁ, পেশেন্টের যদি তোর অ্যানজাইনাল কোনো সিমটমস থাকে, মানে কোনো কার্ডিয়াক এমআই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকে, তাহলে সেটা হবে। ঠিক আছে, আর কি হবে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে কি সিমটমস হবে, সেম অ্যাজ হচ্ছে তোর আমাদের লোয়ার লিম্ব থেকে ব্লাড গুলো তো রাইট ভেন্ট্রিকলে যায় বা ইনফিরিয়র ভেনা কেভা, সেখানে যদি ব্যাক প্রেসার হয়, মানে রাইট ভেন্ট্রিকল রাইট অ্যাট্রিয়ালটা যদি প্রেসারটা বেশি থাকে, তাহলে ভেনাস ব্লাডটা সেখানে ড্রেন করতে পারছে না, এটা ব্যাক ফ্লো হচ্ছে। ব্যাক ফ্লো হওয়ার জন্য কি হবে, পেটাল ইডিমা হবে, আর পিটিং পেটাল ইডিমা হবে, তাই তো, লিভারে কনজেশন হবে। ঠিক,
সেটাকে কি বলি? নাটমেগ লিভার। বেশ, আর কি হবে? জন্ডিস হতে পারে পেশেন্টের? না, এগুলো তো তোরা সিমটম সায়েন্স বলছিস, সিমটমস গুলো আগে বল। পেশেন্টের রাইট আপার কোয়াড্রান্ট পেন হতে পারে ডিউ টু কনজেস্টিভ হেপাটোমেগালি, পেন হতে পারে, একটা পেটাল ইডিমা বললো, ঠিক আছে। আর কি হতে পারে? ফ্যাটিক, অনেক সময় ফ্যাটিক নিয়ে আসে। অ্যাসাইটিস থাকতে পারে, গ্রস যদি হার্ট ফেলিওর থাকে পেশেন্টের অ্যাসাইটিস থাকতে পারে, ঠিক আছে। এইগুলো সিমটমস হলো। আর জেবিপি, এগুলো সায়েন্সে পড়ে আস, সিমটমসে আর কিছু বাদ গেল? এইগুলোই মোটামুটি। তাহলে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তাই তো। সায়েন্স কি কি পাবি বল? জেনারেল সার্ভে থেকে শুরু কর। হায়ার ফাংশন, ফার্স্ট অফ অল হায়ার ফাংশন। হায়ার ফাংশনে পেশেন্টের কি হতে পারে? ড্রাউজি হতে পারে পেশেন্ট, একটা হার্ট ফেলিওর পেশেন্ট হতে পারে, কারণ পেশেন্টের কার্ডিয়াক আউটপুট যদি কম হয়, ব্রেনে যদি ব্লাড সাপ্লাই কম হয়, তাহলে ড্রাউজি হতে পারে। অনেক সময় হাইপোটেনশন নিয়ে আসে পেশেন্ট, ঠিক আছে। অনেক সময় কি হয়? বিল্ড অ্যান্ড নিউট্রিশন কি হবে পেশেন্ট? অনেক সময় কার্ডিয়াক ক্যাকেক্সিয়া বলে একটা জিনিস আছে, যেগুলো লং টার্ম হার্ট ফেলিওর মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সেগুলো দেখবি অনেক সময় রোগা পাতলা পেশেন্ট হয়, ঠিক আছে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কিছু একটা রোল আছে, পড়ে নিস। তো সেটাকে আমরা কার্ডিয়াক ক্যাকেক্সিয়া বলি, ঠিক আছে। ও একটা লিন বিল্ড হতে পারে। আর কি হতে পারে? ফেসিস, অ্যাকর্ডিং টু যদি কোনো মাইট্রাল ভালভের কোনো প্রবলেম থাকে, মাইট্রাল ফেসিস এগুলো থাকতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে? প্যালর থাকতে পারে পেশেন্টের, হার্ট ফেলিওর পেশেন্টের প্যালর থাকতে পারে। হার্ট ফেলিওরে এগুলো তো আমরা লো ইজেকশন ফ্র্যাকশন যেগুলো বললাম, যেগুলো হচ্ছে তো হাই কার্ডিয়াক আউটপুট ফেলিওর হয়, অ্যানিমিয়া পেশেন্টের হার্ট ফেলিওর হতে পারে, তাহলে প্যালর থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, তাই তো। জন্ডিস থাকতে পারে পেশেন্টের, জন্ডিস হতে পারে, হ্যাঁ। কনজেস্টিভ হেপাটোমেগালি হলে জন্ডিস হবে। আর বিপি কি হবে? কম হতে পারে, ইনিশিয়াল স্টেজে হাইপারটেনশন থাকতেই পারে, ঠিক আছে। ট্যাকিকার্ডিয়া থাকবে, হ্যাঁ। আর রেসপিরেশন কি হবে? রেসপিরেটরি রেট হবে ইনক্রিজ, বেশি হবে, ঠিক আছে। আর কি হবে? জেবিপি, জেবিপি উইল বি রেজড, ঠিক আছে। টেম্পারেচার থাকতে পারে হার্ট ফেলিওর পেশেন্টের, থাকতে পারে। অনেক সময় পেশেন্ট ফিভার থাকতে পারে ডিউ টু সাম সাইটোকাইন রিলিজ, অনেক সময় ফিভার আছে। আর একটা জিনিস এখানে যেটা বলা হলো না, তোদের কম্পেনসেটরি মেকানিজমটা যে সবসময় খারাপ তা নয়। তখন কম্পেনসেটরি মেকানিজম মানে আমাদের যখন রাইট এট্রিয়াল প্রেশার বা ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যায়, তখন সেখান থেকে কিছু কিছু তোর হরমোনাল কিছু রিলিজ হয়, যেগুলোকে আমরা এএনপি বলি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আর বিএনপি, ঠিক আছে, বি টাইপ নাট্রিউরেটিক পেপটাইড। সেগুলো কিন্তু বেনিফিশিয়াল, সেগুলো হচ্ছে তো এন্ডোথেলিয়াল ডিসফাংশনটাকে প্রিভেন্ট করে, ভেসোডাইলেটেশন করে, ঠিক আছে। ব্র্যাডিকাইনিন আছে, ঠিক আছে, সেগুলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর সায়েন্স অ্যান্ড সিমটমস। এবার হচ্ছে ইনভেস্টিগেশন কি করবি? ইনভেস্টিগেশন কি করবি বল? প্রথমে ইকো করবি একটা পেশেন্ট, একটা ইসিজি করতে হবে। ব্লাড টেস্ট গুলো আগে বল। সিবিসি, এলএফটি, ইউরিয়া মানে রেনাল ফাংশন টেস্ট একটা করব, ঠিক আছে। মেটাবলিক প্রোফাইল করব একটা, ঠিক আছে। লিপিড প্রোফাইল দেখতে হবে, সুগার আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। একটা ইসিজি করব, একটা এক্সরে করব, আর একটা ইকো, ঠিক আছে। তো এগুলোতে কি ফাইন্ডিংস পাবি? ইসিজিতে কি ফাইন্ডিংস পাবি? ইসিজিতে যদি তোর হার্ট ফেলিওর থাকে, তোর কিউআরএস কমপ্লেক্স গুলো ছোট ছোট হয়, আর যদি আগে কোনো ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তার কোনো এভিডেন্স পাবি, ঠিক আছে। কিউএফ থাকতে পারে, ঠিক আছে, বা কোনো তোর এসটি ডিপ্রেশন থাকতে পারে। হোয়াইট, হ্যাঁ, আমি ভোল্টেজটা বলছি, ভোল্টেজ উইল বি লো ভোল্টেজ কিউআরএস হবে, ঠিক আছে। আর আর কি হবে বল? যদি কোনো মাইট্রাল মানে ভালভিউলার হার্ট ডিজিজ থাকে তার কোনো এভিডেন্স থাকতে পারে, ঠিক আছে। আর এটা তো তোর অন এক্সামিনেশনে শুধু জেনারেল সার্ভেটা বললি, সিস্টেমিক এক্সামিনেশনে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনে কি পাবো? আর এক্সট্রা হার্ট সাউন্ড পায়, S3 পেতে পারি। S3 কখন পাবো? S4 কখন পাবো? যদি ভলিউম ওভারলোড কন্ডিশন হয় তাহলে S3 পাবো, যদি প্রেসার ওভারলোড হয় তাহলে S4 পাবো, ঠিক আছে। যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, সেখানে তোর এগুলো তো পড়েছিস, তোদের ক্লিনিক্সে হয়েছে তো। লেফট ভেন্ট্রিকুলার মানে রাইট ভেন্ট্রিকুলার প্যারাস্টার্নাল হিপ পেতে পারি, ঠিক আছে। যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়, অনেক সময় লেফট হার্ট ফেলিওর হলে কি হবে? তোর ব্যাক প্রেসার হয়ে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়, সেখানে হলে কি হবে? একটা লাউড P2 পাবি, P2 উইল বি লাউড, ঠিক আছে। এগুলো পাবি, এগুলো হচ্ছে তোর সিভিএস ফাইন্ডিংস, ঠিক আছে। চেস্ট ফাইন্ডিং এ কি পাবি? বায়োল্যাটারাল বেসাল ক্রেপিটেশন পাবো আমরা, ঠিক আছে। দ্যাট ইজ টিপিক্যাল অফ পালমোনারি ইডিমা, দ্যাট ইজ লেফট হার্ট ফেলিওর, ঠিক আছে। জিআই সিস্টেমে আমরা কি পাবো? একটা হেপাটোমেগালি পেতে পারি, সফট টেন্ডার লিভার একটা পাবো। অ্যাসাইটিস যদি খুব বেশি হয়, অ্যাসাইটিস পেতে পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর সিস্টেমিক এক্সামিনেশনের ফাইন্ডিং।
সিএনএস এক্সামিনেশনে যেটা বললাম পেশেন্ট অনেক সময় ড্রাউজি থাকতে পারে। বেশ, ইনভেস্টিগেশনে তাহলে ইসিজিতে এরকম পেলাম। এক্সরেতে কি ফাইন্ডিংস পাবো আমরা? যদি লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয় তাহলে এক্সরেতে কি রকম হবে? কার্ডিওমেগালি ডেফিনেটলি থাকবে, সেটা লেফট ভেন্ট্রিকল হলেও হবে, রাইট ভেন্ট্রিকল হলেও হবে, তাই তো? তো লেফট ভেন্ট্রিকল হলে কি রকম, অ্যাপেক্সটা কি রকম হয়, আর রাইট ভেন্ট্রিকুলার এক্সরে পড়েছিস তো? এক্সরে হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে ডাউন এন্ড আউট হবে। তার জন্য কি হবে, কোনো মানে অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা অবটিউজ হবে, মানে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অবটিউজ হবে। আর যদি তো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয় তখন কি হবে, সেটা আউটসাইডে মানে লেফট সাইডে আউটওয়ার্ড ডেভিয়েশন হবে, নট ইনওয়ার্ডস, মানে ডাউনওয়ার্ডস হবে না, শুধু আউটওয়ার্ড ডেভিয়েশন হবে। তার জন্য কি হবে, এরকম আপ টার্ন হবে, একটা অ্যাকিউট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল পাবি। ঠিক আছে, সেটা এক্সরে ক্লাসে পরে আবার পড়াবো ভালো করে। এটা এক্সরে আমরা ফাইন্ডিংস পাবো। আর কি পাবো, পালমোনারি এডিমা। কি হয় পালমোনারি এডিমাতে, কি পাই আমরা, যেটাকে কি বলি, এটা ব্যাট উইং প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, কি হয় এটা, হাইলার ওপাসিটি, বাইল্যাটারাল হাইলার ওপাসিটি, এরকম মানে ব্যাটের উইংস এর মতো লাগে বলে এটা ব্যাট উইংস। আর কি পাওয়া যায়, ডাইলেটেড ইন্টারসেপ্টাল লাইন, মানে যে তোর ইন্টারলোবিউলার সেপ্টাল গুলো থাকে, সেপ্টাম গুলো প্রমিনেন্ট হবে। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, কার্লে এ, কার্লে বি লাইন্স। কার্লে বি ইজ মোস্ট কমন, দ্যাট ইজ বেজাল, বি ফর বেজাল। ঠিক আছে, বেজাল এরিয়াতে প্রমিনেন্ট কিছু লাইন্স পাওয়া যায়, দ্যাট ইজ নাথিং বাট ডাইলেটেড লিম্ফ্যাটিক্স। ঠিক আছে, সেপ্টাল লাইন্স বলে এগুলো। কার্লে বি লাইন্স, এ বি সি তিন রকম থাকে, তার মধ্যে বি লাইন ইজ মোর কমন, দ্যাট ইজ সেটা হচ্ছে হার্ট ফেলিউরে এবং পালমোনারি এডিমাতে আমরা পাই। ঠিক আছে, এগুলো আমরা এক্সরে ফাইন্ডিংস পাবো। ইকোতে কি পাবো, ইকো কেন করবো একটা হার্ট ফেলিউরের পেশেন্টের? হ্যাঁ, কোনো হাইপোকাইনেশিয়া রয়েছে কিনা বা কোনো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি রয়েছে কিনা সেটা দেখার জন্য, মানে কি কন্ট্রাকশন কতটা হচ্ছে। ইকোতে দেখে আমরা কি পাবো, যে কোনো একটা ধর আগে একটা পেশেন্টের এমআই হয়েছিল, সেখানকার ওয়ালটা মানে উইক হয়ে গেছে, সেখানকার কন্ট্রাকশনটা ভালো করে হচ্ছে না, সেই জিনিসটা আমরা দেখবো। ইজেকশন ফ্র্যাকশনটা দেখবো, ইজেকশন ফ্র্যাকশন দেখেই আমরা কি করবো, যে তোর অ্যাকর্ডিং টু ইজেকশন ফ্র্যাকশন এটা লেস দেন 40%, 40 to 50 না 50%। ঠিক আছে, এগুলো হচ্ছে তো ইনভেস্টিগেশন। এবার হচ্ছে আমরা এনওয়াইএইচ এ ক্লাসিফিকেশনটা তোর মনে আছে তো, ডিসনিয়া হলে বা তোদের লং কেসে অনেক সময় জিজ্ঞেস করে, কি বল একজন কেউ, এনওয়াইএইচ এ ক্লাস 4 আছে, 1 to 4। ক্লাস 1টা কি, 4টা আগে কেন বলছিস, ক্লাস 1 থেকে WHO নয়, এটা এনওয়াইএইচ এ ক্লাস, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন। শোন, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিসনিয়ার এনওয়াইএইচ এ ক্লাস একটা, আর হচ্ছে হার্ট ফেলিওরের একটা গ্রেডিং হয়, গ্রেড ABCD। ঠিক আছে, হ্যাঁ, এইটা হচ্ছে এনওয়াইএইচ এ ক্লাসটা যখন ডিসনিয়ার ক্লাসিফিকেশন, যে তোরা যখন হিস্ট্রি নিচ্ছিস পেশেন্টের কতটা ডিসনিয়া হচ্ছে, ক্লাস 1 মানে কি, নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ পেশেন্ট অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কোনো পেশেন্টের আনডিউ শর্টনেস অফ ব্রেথ অথবা অ্যানজাইনা, ফ্যাটিক এগুলো হবে না। ঠিক আছে, ক্লাস 2 মানে হচ্ছে তোর স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি করলে সেখানে হচ্ছে তোর ফ্যাটিক, ডিসনিয়া, প্যালপিটেশন এগুলো হবে। ঠিক আছে, ক্লাস 3 হচ্ছে মার্ক লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে লেস দেন অর্ডিনারি অ্যাক্টিভিটি উইল প্রডিউস সিমটমস। ঠিক আছে, আর ক্লাস 4 মানে অ্যাট রেস্ট, পেশেন্ট বসে আছে দেখছিস হাঁপাচ্ছে। তো ক্লাস 3 আর ক্লাস 4 পেশেন্ট আমাদের কাছে আসে এমার্জেন্সিতে, ক্লাস 1 কখনো আসে না, ক্লাস 2 অনেক সময় আউটডোরে আসে। বুঝতে পেরেছিস, এটা হচ্ছে এনওয়াইএইচ ক্লাস। আর হার্ট ফেলিওরের যে স্টেজিং হয়, এবার তোর ইনভেস্টিগেশন অবধি হয়ে গেল, এবার আমাকে ম্যানেজমেন্ট যেতে হবে। ম্যানেজমেন্টটা কিভাবে লিখবি, ম্যানেজমেন্টটা লিখবি, এখানে এসি নেই তোদের, এসি লাগাতে বলিস না, গরমে ক্লাস করানো। আয়ুষ বলিস, আমি বলবো স্যারকে বলবো, ঠিক আছে, তুই একবার বলিস, এসি ছাড়া ক্লাস করা এখন বলেন। যাই হোক, তো ম্যানেজমেন্টটা তোরা স্টেজিং ওয়াইজ লিখবি। স্টেজ ABCD, বল কি বলছিলিস, স্টেজ এ মানে কি, হ্যাঁ, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, মানে পেশেন্ট হচ্ছে হতে পারে হাইপারটেনসিভ বা ডায়াবেটিক বা ডিসলিপিডিমিয়া আছে বা সিকেডি আছে, অন্য কিছু আছে, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু কোনো সাইন সিমটমস নেই বা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, দ্যাট ইজ, হ্যাঁ, বি হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে বাট অ্যাট প্রেজেন্ট পেশেন্টের কোনো সাইন সিমটমস নেই। ক্লাস সি হচ্ছে তোর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে প্লাস সাইন সিমটমসও আছে। ঠিক আছে, আর স্টেজ ডি, সরি আগেরটা ক্লাস বললাম কি, সি হবে,
সি স্টেজ, এগুলো ক্লাস নয় কিন্তু, ওটা ক্লাস ছিল, এটা স্টেজ, স্টেজ সি। আর হচ্ছে স্টেজ ডি, ডি মানে হচ্ছে পেশেন্ট অ্যাট রেস্ট, এরকম হবে, মানে অ্যাট রেস্ট পেশেন্টের সিমটমস আছে, সবই আছে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে, সায়েন্স সিমটমস আছে, প্লাস ফ্রিকুয়েন্ট হসপিটালাইজেশনের হিস্ট্রি আছে, মানে পেশেন্ট হসপিটালাইজ হলো, আমরা ট্রিটমেন্ট করে ছেড়ে দিলাম, আবার পেশেন্ট চলে আসে, ঠিক আছে, মানে রিফ্র্যাক্টরি সিমটমস, ঠিক আছে, এগুলো হলো স্টেজিং। এবার স্টেজ ওয়াইজ কিভাবে কি ট্রিটমেন্ট করবি সেটা বল। স্টেজ এতে কি করব, রিস্ক ফ্যাক্টর আছে, মানে এমনি আমার হার্ট ফেলিওরের জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, রিস্ক ফ্যাক্টরে ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, ডিসলিপিডিমিয়া কন্ট্রোল, ঠিক আছে। স্টেজ বি, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। এবার আমাকে ড্রাগের ক্লাসগুলো একবার বল, তাহলে আমার সুবিধা হবে। বিটা ব্লকার নাম্বার 1, এস ইনহিবিটর অর এআরবি, নট বোথ, দুটো একসাথে নয়। আর নাইট্রেট, যেগুলো হচ্ছে তোর আগে হার্ট ফেলিওর, মানে সরি আগে এএমআই হয়েছিল, তাদেরকে নাইট্রেট দেবো, আদারওয়াইজ এস ইনহিবিটর অর এআরবি, এক নাম্বার। নাম্বার 2 ইজ বিটা ব্লকার, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে ডাইউরেটিক্স। কেন দেবো ডাইউরেটিক্স পেশেন্টকে? কনজেশন হচ্ছে, ফ্লুইড ওভারলোড হচ্ছে, সেইগুলো কমানোর জন্য আমরা ডাইউরেটিক্স দেবো। কি কি ডাইউরেটিক্স ইউজ করা হয়? ফুসেমাইড, ফুসেমাইড, বেশ, মানে এটা হচ্ছে হাই সিলিং ডায়াবেটিক্স গুলো ইউজ করা। আর হচ্ছে তোর এস ইনহিবিটর কিছু নাম বল। ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, মোস্ট কমনলি র্যামিপ্রিলটা ইউজ করা হয়, ঠিক আছে। এআরবি লোসার্টান, ক্যান্ডিসার্টান, টেলমিসার্টান, ঠিক আছে। বিটা ব্লকার কি কি ইউজ করা হয়? প্রোপ্রানোলল প্রথমে কেন বলছি, মেটোপ্রোলোল, সাকসিনেট। আগের দিন বলেছিলাম তোদের এমআই ক্লাসে, মেটোপ্রোলোলের দুটো ভাগ আছে, একটা মেটোপ্রোলোল টার্টারেট, একটা সাকসিনেট। এমআই পেশেন্টে কোনটা দিই? অবভিয়াসলি সাকসিনেট। আর কি ইউজ করা হয়? কার্ভিডোলল, বিসোপ্রোলল, বিসোপ্রোলল দিতে পারি আমরা। অ্যাটিনোনল জেনারেলি ইউজ করা হয় না, দিতে পারিস। নেবিভোলার যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি থাকে, নেবিভোলার দিতে পারিস, ঠিক আছে। আর কি? অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইরোনোল্যাকটন, ঠিক আছে। স্পাইরোনোল্যাকটন। আর্নিটা কখন দেবো? তোরা অনেকক্ষণ থেকে আর্নি আর্নি করছিস, কিভাবে কাজ করে বলতো আর্নিটা? আর্নি ফুল ফর্ম কি? রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর। কি করে কাজ করে নেপ্রিলাইসিন জিনিসটা কি? হ্যাঁ, ব্র্যাডিকাইনিন, বিএনপি যেগুলো তৈরি হয় আমাদের, সেগুলোকে ডিগ্রেডেশনে সাহায্য করে নেপ্রিলাইসিন। এবারে নেপ্রিলাইসিনটাকে তুই যদি ইনহিবিট করে দিস, তাহলে ভালো জিনিসগুলো আমাদের থাকবে, সেগুলো বেশি ডাইলেশনে কাজ করবে। দ্যাট ইজ নেপ্রিলাইসিন ইনহিবিটর, ঠিক আছে। সেটাকে আমরা এর সঙ্গে কম্বাইন করে দিই, এআরবির সঙ্গে কম্বাইন করে দিই, ঠিক আছে। কি কি আছে? স্যাকুবেট্রিল অ্যান্ড ভ্যালসার্টান, ঠিক আছে। তো এটা নট লাইক কি তুই এআরবি, এস ইনহিবিটর আর আর্নি দুটো একসাথে দিচ্ছিস, দেওয়া যাবে না। এস ইনহিবিটর অর এআরবি যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। অথবা হচ্ছে তোর আর্নি, আর্নি দিলে আমরা এস ইনহিবিটর বা এআরবি দেব না, ঠিক আছে। এবং একটা হচ্ছে তোর, হ্যাঁ বল। হ্যাঁ, সেগুলো অ্যাডভান্স, এগুলো তোকে জিডিএমটি, মানে এগুলো আমাদের দিতেই হবে, ঠিক আছে। তারপরে আছে যেগুলো তোর সম্প্যাট্রিল্যাট, এগুলো দিতে পারিস, ঠিক আছে। এবার বল স্টেজ 2 তে, স্টেজ বি তে আমরা কি কি দিই? ম্যাক্সিমাম হচ্ছে এস ইনহিবিটর, এআরবি অর বিটা ব্লকার অফ দি দিই, ঠিক আছে। অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কখন দেব? যদি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% হয়, মানে আমরা স্টেজ সি তে দেব, ঠিক আছে। স্টেজ সি, সি ওয়ানওয়ার্ডস আমাদের এই যে যতগুলো ক্লাসের ড্রাগস বললাম সবগুলোই দিতে হবে, ঠিক আছে। মানে বি তে শুধু এস ইনহিবিটর, এআরবি, ম্যাক্স টু বিটা ব্লকার অ্যাড করতে পারি, সি তে সবগুলোই দিতে হবে, ডি তেও সবগুলো দিতে হবে। কিন্তু ডির একটা প্রবলেম হচ্ছে রিফ্র্যাক্টরি সিমটমস থাকে, পেশেন্টের অনেক সময় হাইপোটেনশন থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাপার্ট ফ্রম মেডিকেল ম্যানেজমেন্ট কিছু সার্জিক্যাল বা ডিভাইস ম্যানেজমেন্ট কিছু করি আমরা। কি হয় সেখানে? আইসিডি প্লেসমেন্ট, বা আমরা সিআরএস বলি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজ, সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। বা কি হয়, একেবারে তোর বেলুন মানে পাম্প করতে পারছে না ভেন্ট্রিকাল, তো সেখানে আমরা বলি একটা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস ওখানে প্লেসমেন্ট করে, হ্যাঁ, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস, ভিএডি বলা হয়, ঠিক আছে। বা আইএবিপি বলে একটা জিনিস আছে, ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প, ঠিক আছে। মানে এগুলো কিছুই নয়, অ্যাকচুয়ালি ডিভাইস গুলো হচ্ছে যাতে লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করতে পারছে না, মেডিসিনেও কিছু হচ্ছে না, ক্লাস ডি অবধি চলে গেছে, এই ডিভাইস গুলো দিয়ে এগুলো সাপোর্ট করা,
ঠিক আছে? হ্যাঁ, অ্যানজাইনা এনি কাইন্ড অফ, এটা দেখ হার্ট ফেলিউরের কজ গুলো জানিস তো? আমি কজ গুলো কিন্তু একদম কজের উপর যাইনি, বিশেষ করে তো প্যাথোফিজিওলজি কজ কি কি হতে পারে বলতো হার্ট ফেলিউরের কজ গুলো। একটা হচ্ছে তোর পোস্ট এমআই, ঠিক আছে? আর কি হতে পারে? কোনো ট্যাকি অ্যারিথমিয়া আছে পেশেন্টের, অ্যারিথমিয়া রিলেটেড হতে পারে, কোনো হাই আউটপুট ফেলিওর হতে পারে, কোনো কার্ডিওমায়োপ্যাথি আছে সেখান থেকে হতে পারে, কোনো ভালভিউলার অ্যাবনর্মালিটি রয়েছে সেখান থেকেও হতে পারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ইটিওলজি কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলো তো করতেই হবে। যদি অ্যাঞ্জাইনা থাকে সেখানে অ্যাঞ্জাইনা ট্রিটমেন্ট, ঠিক আছে? তাহলে হার্ট ফেলিওর লং কোশ্চেন এলে লিখতে পারবি তো? মুখস্থ বললাম যে একটা ক্লিনিক্যাল সিনারিও তোদের দিয়ে দেবে, এরকম একটা 40 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট এলো, শর্টনেস অফ ব্রেথ, অর্থোপনিয়া নিয়ে এসছে, অন এক্সামিনেশন তুই এরকম এরকম পাচ্ছিস, ঠিক আছে? সো হোয়াট আর দ্য ইটিওলজি অফ হার্ট ফেলিওর, প্যাথোফিজিওলজি, সাইন সিমটমস মানে ক্লিনিক্যাল ফিচার্স, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট মানে ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট, আর কিছু কমপ্লিকেশন যদি জিজ্ঞেস করে সেটা বলবি। অনেক সময় ছোট ছোট তোর 2-3 নম্বরে কোশ্চেন দিয়ে যায়, এনওয়াইসি ক্লাস আর স্টেজিং অফ হার্ট ফেলিওর, ঠিক আছে? এইটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি আর লাগবে না, ঠিক আছে? প্যাথোফিজিওলজিটা বুঝতে হবে আগে, সেখান থেকেই তুই মোটামুটি মুখস্থ না করলেও হবে, লিখে দিতে পারবি, একদম এইটুকু লিখতে পারবি। কি হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করার জন্য স্ট্রোক ভলিউম, হার্ট রেট বাড়ছে, স্ট্রোক ভলিউম বাড়ছে। ইটিওলজি বললাম যে কোনো ভালভিউলার অ্যাবনর্মালিটি হতে পারে, এমআরএমএস, এআর এএস, ঠিক আছে? মানে ভালভিউলার কোনো ডিজিজ হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, না হাইপারটেনশন হতে পারে, পোস্ট এএমআই হতে পারে, ঠিক আছে? এগুলোই কোনো ট্যাকি অ্যারিথমিয়া মানে অ্যারিথমিয়া রিলেটেড হার্ট ফেলিওর,